সবাইকে স্বাগতম শিক্ষার সমীকরণ ইউটিউব চ্যানেলে। আজকের আমরা দশম শ্রেণীর যে অধ্যায়টা শুরু করেছিলাম সেটা আমাদের হয়ে গেছে আগের ক্লাসে। তো আজকের আমরা একটা অন্য নতুন অধ্যায় শুরু করব, সেটা হলো জীবনের প্রবাহমানতা, কন্টিনিউটি অফ লাইফ। এই অধ্যায়টি আসলে মূলত জীবনে একটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যখন সন্তান সন্ততির মাধ্যমে নতুন জীবনের মধ্যে যে পিতৃজনুর যে সমস্ত বৈশিষ্ট্যগুলি আছে ওগুলো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সফার হয়, এভাবেই জীবন তার প্রবাহমানতায় চলতে থাকে। তো সেইটা আমরা দেখব যে কিভাবে একটা জনিত্রী থেকে আরেকটা জনিত্রীর চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলি আদান প্রদান হয় এবং জীবনের প্রবাহটা চলতে থাকে, সেটা আমরা এই অধ্যায়ে পড়ব। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা সেলের একটা রাফ ছবি আঁকার চেষ্টা করেছি। তো এখানে যদি দেখি সেলের মধ্যে যে সমস্ত অর্গানিজমগুলো থাকে, তো মাইটোকন্ড্রিয়া আছে, গোলগি বডি, লাইসোজোম, সাইটোপ্লাজম সমস্ত কিছু নিয়ে গঠিত হয় একটি সেল। তো সেলের মধ্যে সেলের মস্তিষ্ক আমরা যাকে বলবো তা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে যদি আমরা দেখি তাহলে এরকম সরু সুতোর মতো কিছু গঠন দেখা যায়, সরু সুতোর মতো গঠন, তাকে আমরা বলবো নিউক্লিয় জালক। এবং সরু সুতোর মতো গঠন দেখতে পাওয়া যায়, একে বলবো নিউক্লিয় জালক। তো এই নিউক্লিয় জালককে যদি আমরা জুম করে দেখি বা ম্যাগনিফাইং করে দেখি তাহলে দেখতে পারবো এরকম স্ট্রাকচারটা দেখতে পারবো। এরকম একটি ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আমরা দেখতে পাবো। তো এটাকে যদি জুম করে দেখি তাহলে এভাবে দেখতে পাবো ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। একে আমরা বলবো ডিএনএ। এই ডিএনএর যদি আমরা কিছুটা অংশ কে চিন্তা করে কিছুটা অংশকে যদি দেখি তাহলে দেখব এই ডিএনএর কিছু অংশের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থাকে যে বৈশিষ্ট্যগুলো পরবর্তী জেনারেশনে সঞ্চারিত হয়ে নতুন জীবের সৃষ্টিতে এবং তাদের চারিত্রিক গঠন, চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে সাহায্য করে। তো এই বৈশিষ্ট্যগুলিকে বলবো জিন। তো তাহলে জিনের কনসেপ্টটা বোঝা গেল। এটা হলো ডিএনএ ডিএনএ এবং ডিএনএর মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্য থাকে তাকেই বলবো জিন। তো এই ডিএনএ যেটা আমরা ম্যাগনিফাইং করে দেখলাম, এই ডিএনএ যদি আবার এরকম অবস্থায় আমরা কল্পনা করি তাহলে দেখব সেই সিঙ্গেল স্ট্যান্ডার্ড হিসাবে দেখা যাচ্ছে যেটা। তো এই যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড এটা ক্রোমোনিমা। এটাকে বলবো ক্রোমোনিমা। এই ক্রোমোনিমা যখন খুব সরু সুতোর মতো, একদম সুতোর মতো, তো সেটা এরকমভাবে পেঁচিয়ে থাকে। এটা এরকমভাবে পেঁচানো সুতোর মতো অংশ হিসেবে থাকে। তো এর সাইডে ছোট 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 প্রোটিন থাকে। এই প্রোটিনগুলিকে বলবো হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন। তো কিছু এটাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখব হিস্টোন প্রোটিনগুলিকে ক্রোমোনিমা সরু, যেরকম পুঁতির মালা হয়, তোমরা দেখেছো পুঁতির মালায় যেরকম সুতো জড়িয়ে থাকে, ঠিক সেভাবেই এই হিস্টোন প্রোটিনগুলিকে ক্রোমোনিমা জড়িয়ে পেঁচিয়ে থাকে। এরকমভাবে পেঁচিয়ে থাকে, এই অংশগুলো হিস্টোন প্রোটিন থাকে। এগুলো হিস্টোন প্রোটিন জড়িয়ে থাকে। এরপরে এই হিস্টোন প্রোটিনগুলোকে, এটা তো অনেক বিশাল, অনেক বড় জালক আকার অংশ যেটা ছোট আকারে নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো এটাকে যদি একটা বড় সুতোকে যদি আমরা ছোট জায়গায় আনতে চাই তাহলে কি করব, তাকে অনেকটা পেঁচিয়ে একটা লাঠিতে যেরকম সুতো পেঁচিয়ে থাকে ঠিক সেভাবে পেঁচিয়ে
এই নিউক্লিয়াসের মধ্যে একসঙ্গে গুটিয়ে থাকে। তো সেটা সেই ক্ষেত্রে এগুলোকে পেঁচিয়ে এক জায়গায় গুটিয়ে রাখতে সাহায্য করে ক্রোমাটিন তন্তু। সেটা কিভাবে থাকে? এইভাবে থাকে। এইভাবে একদম গায়ে গায়ে ছোট্ট জায়গার মধ্যে পেঁচিয়ে থাকে। এর স্ট্রাকচারটা যদি দেখি, ঠিক এইভাবে জিনিসটা এই স্ট্রাকচারে থাকে। এইখানে যে তন্তুটি সাহায্য করে এইটাকে পেঁচিয়ে রাখতে, গুটিয়ে রাখতে, সেটি হলো ক্রোমাটিন তন্তু। তো এই যে স্ট্রাকচারটা একসঙ্গে ক্রোমাটিন ক্রোমোনিমা যখন গুটিয়ে থাকে, সেই গুটিয়ে একসঙ্গে যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটি সেই স্ট্রাকচারটাকে আমরা বলবো ক্রোমোজোম। এটি হলো ক্রোমোজোম। এবারে ক্রোমোজোমের আমরা আল্ট্রাস্ট্রাকচার দেখব এবং তার গঠন সম্পর্কে আলোচনা করব। এবারে দেখব ক্রোমোজোমের গঠন, আল্ট্রাস্ট্রাকচার। ক্রোমোজোমের আল্ট্রাস্ট্রাকচার দেখলে ক্রোমোজোমকে সাধারণত ডবল স্ট্যান্ডার্ড এরকম গঠন দেখতে পাওয়া যায় ক্রোমোজোমের। এটাকে যদি আমরা সিঙ্গেল স্ট্যান্ডার্ডভাবে দেখি তাহলে এইভাবে দেখতে পাওয়া যায় গঠনটা। এর প্রত্যেকটা গঠনের ভাগ, আমরা প্রত্যেকটা গঠন কিভাবে কি হয় সেটা আমরা দেখব। প্রথমে দেখব স্যাটেলাইট অঞ্চল। তো একটি ক্রোমোজোমের বিভিন্ন পার্টস বিভিন্নভাবে বিভক্ত। সেটি একটি হলো স্যাটেলাইট অঞ্চল, যেটা ক্রোমোজোমের একদম মাথার দিকে থাকে। এবং সেন্ট্রোমিয়ার হলো প্রাথমিক খাঁজ হলো সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার অঞ্চলে থাকে স্পিন্ডিল অনুনালিকা যুক্ত থাকে এই সেন্ট্রোমিয়ার অঞ্চলের সঙ্গে। এছাড়াও ক্রোমাটিড থাকে, ক্রোমাটিড ভেতরের অংশে। এবং টেলোমিয়ার থাকে একদম ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকে টেলোমিয়ার অঞ্চল। এছাড়াও টেলোমিয়ারের আগে থাকে গৌণ খাঁজ। তো ক্রোমোজোমের গঠন যদি আমরা লিখি তাহলে এভাবেই ছবি এঁকে প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে। এরপরে আমরা দেখব ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার অঞ্চলের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা যায়। এগুলি হলো মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক কোনটাকে বলবো আমরা? মেটাসেন্ট্রিক হলো যখন এই সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের মাঝ বরাবর থাকবে তখন তাকে আমরা বলবো মেটাসেন্ট্রিক। এবং সাবমেটাসেন্ট্রিক হলো মাঝখানের খুব কাছাকাছি থাকবে যখন সেন্ট্রোমিয়ার অঞ্চলটা, সেটিকে আমরা বলবো সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এবং অ্যাক্রোসেন্ট্রিক হলো শেষ প্রান্তের একদম খুব কাছাকাছি থাকবে সেন্ট্রোমিয়ার অঞ্চলটা, একদম শেষেও নয় বাট শেষ প্রান্তের খুব কাছাকাছি, তখন তাকে বলবো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এছাড়াও টেলোসেন্ট্রিক ক্রোমোজোম হলো যখন সেন্ট্রোমিয়ার অঞ্চলটা এক প্রান্তে থাকবে তখন তাকে বলবো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এরপরে আমরা দেখব ক্রোমোজোমের প্রকারভেদ, অর্থাৎ ক্রোমোজোমকে ভাগে ভাগ করা যায়, কী ভাগে ভাগ করা যায়। ক্রোমোজোমকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়, একটি হলো অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। এই অটোজোম কি? অটোজোম হলো দেহের চারিত্রিক বৈশিষ্ট্য গঠনে যে ক্রোমোজোম সাহায্য করে সেটি হলো অটোজোম। এবং সেক্স ক্রোমোজোম হলো ক্রোমোজোম যে কিনা লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে, অর্থাৎ পুরুষ না মহিলা সেই লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে যে ক্রোমোজোম মূল ভূমিকা পালন করে সেটি হলো সেক্স ক্রোমোজোম। তো মানুষের শরীরে, মানব দেহে টোটাল ক্রোমোজোম সংখ্যা থাকে 46টি, 46। টোটাল 46 ক্রোমোজোম থাকে। এটাকে 2n বলবো। 2nটা কি সেটা একটু পরে আসছি, বলে দেবো। 46 ক্রোমোজোম থাকে, তার মধ্যে অটোজোম থাকে 44 এবং সেক্স ক্রোমোজোম থাকে 2টি। 44 ক্রোমোজোম থাকে, অর্থাৎ 22 জোড়া, মানে 22 পেয়ার 44 ক্রোমোজোম অটোজোম থাকে। 44 অটোজোম থাকে, অর্থাৎ 22 জোড়া।
44A লিখলাম, অটোজমের ক্ষেত্রে A লিখব। 44A অর্থাৎ 44টি অটোজম থাকে এবং দুটি সেক্স ক্রোমোজোম থাকে। দুটি সেক্স ক্রোমোজোম, এটি হলো এক্স এবং এক্স এক্স এবং এক্স ওয়াই। তো এক্স এক্স কার ক্ষেত্রে? এক্স এক্স হলো মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে যেটি লিঙ্গ নির্ধারণ করে সেটি হলো এক্স এক্স ক্রোমোজোম, এবং এক্স ওয়াই হলো পুরুষ দেহে লিঙ্গ নির্ধারণ করে। তো 2n কথাটা বলবো কেন? কারণ 2n হলো ডিপ্লয়েডের ক্ষেত্রে বোঝানোর জন্য 2n ব্যবহার করা হয়। ডিপ্লয়েড কি? ডিপ্লয়েড হলো জোড়া সেট ক্রোমোজোম, অর্থাৎ ডবল থাকে জোড়া সেট ক্রোমোজোম। যেমন 22 জোড়া অর্থাৎ 44টিকে বলবো 2n, অর্থাৎ ডিপ্লয়েড জোড়াকে ডিপ্লয়েডের ক্ষেত্রে বলবো জোড়া সংখ্যাকে ডিপ্লয়েড বলবো। এবং যদি সিঙ্গেল পেয়ার থাকে অর্থাৎ 22কে বলবো হ্যাপ্লয়েড। তো হ্যাপ্লয়েড হলো সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম এবং ডিপ্লয়েড হলো ডবল সেট অফ ক্রোমোজোম। আশা করি বোঝা গেছে জিনিসটা। এটাকে খুব ভালোভাবে মাথায় রাখবে, কটি অটোজোম থাকে, কত জোড়া অটোজোম থাকে, এছাড়া মানুষের শরীরে টোটাল কতগুলি ক্রোমোজোম থাকে এবং কত জোড়া। এটাকে যদি দেখি তা 46টি অর্থাৎ 46, এটি হলো 23 জোড়া ক্রোমোজোম থাকে মানুষের শরীরে। 23 জোড়া ক্রোমোজোম থাকে। তাহলে বোঝা গেল হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কি এবং কত জোড়া ক্রোমোজোম থাকে, টোটাল কতগুলি ক্রোমোজোম থাকে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসবে। এরপরে আমরা দেখব ক্রোমোজোমের রাসায়নিক গঠন, রাসায়নিক উপাদান। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, ক্রোমোজোমে কী কী রাসায়নিক উপাদান থাকে তা হলো মূলত দুটি রাসায়নিক উপাদান আমরা দেখতে পাবো, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। প্রোটিনের মধ্যে যেগুলি দেখব এটি হলো হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন থাকে। মূলত হিস্টোন প্রোটিনটাই বেশি থাকে। হিস্টোন প্রোটিনের মধ্যে আর্জিনিন, লাইসিন এবং হিস্টিডিন, এই 3 রকমের হিস্টোন প্রোটিনের মধ্যে বর্তমান থাকে। এছাড়াও নন হিস্টোন প্রোটিন থাকে ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন। হিস্টোন প্রোটিন মূলত 45% ক্ষারীয় প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন 5% আম্লিক প্রোটিন। 45% ক্ষারীয় আর নন হিস্টোন প্রোটিন 5% আম্লিক। তো এটা তোমরা নোট ডাউন করে নাও, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান কী কী থাকে। এবং নিউক্লিক অ্যাসিডে থাকে মূলত 2 ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে, ডিএনএ এবং আরএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ। এটা নিয়ে আমরা আলোচনা করব, এটা তোমরা নোট ডাউন করে নাও। এরপরে দেখব নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড 2 ধরনের, ডিএনএ এবং আরএনএ। ডিএনএ হলো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ মূলত ক্রোমোজোমে দেখতে পাওয়া যায় এবং আরএনএ থাকে সাইটোপ্লাজমে। ডিএনএ থাকে ক্রোমোজোমে। ডিএনএ থাকে ক্রোমোজোমে এবং আরএনএ থাকে সাইটোপ্লাজমে। এছাড়াও ডিএনএর মূলত 2টি নাইট্রোজেন বেস দেখতে পাওয়া যায়, 2 ধরনের নাইট্রোজেন বেস দেখতে পাওয়া যায়। তা হলো পিউরিন, একটি হলো পিউরিন এবং আরেকটি হলো পিরিমিডিন। একটি হলো পিউরিন এবং পিরিমিডিন। দুটি N2 বেস নাইট্রোজেন বেস, একটি হলো পিউরিন আরেকটি হলো পিরিমিডিন। তো পিউরিন বেসের মধ্যে থাকে অ্যাডেনিন এবং গুয়ানিন। পিউরিনের মধ্যে একটি থাকে অ্যাডেনিন
অ্যাডেনিন এবং গুয়ানিন। অ্যাডেনিনকে এ দিয়ে ডিনোট করব এবং গুয়ানিনকে জি দিয়ে ডিনোট করব। এছাড়া পিরিমিডিনে থাকে সাইটোসিন এবং থাইমিন। পিরিমিডিনে থাকে সাইটোসিন এবং থাইমিন থাকে। সাইটোসিন এবং থাইমিনকে টি দিয়ে ডিনোট করব এবং সাইটোসিনকে সি দিয়ে ডিনোট করব। এটা তোমরা নোট ডাউন করে নিতে পারো। এরপরে আমরা দেখব ডিএনএর গঠনগত ও কার্যগত একক কি। এরপরে দেখব ডিএনএর গঠনগত কার্যগত একক। ডিএনএর গঠনগত কার্যগত একক হলো নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের মধ্যে কি থাকে? নিউক্লিওটাইডের মধ্যে পি প্লাস এস প্লাস এন। এটা কি পি প্লাস এস প্লাস এন? এটা কি? পি প্লাস এস প্লাস এন হলো, পি মানে ফসফেট গ্রুপ এবং সুক্রোজ, মানে সুক্রোজ নয়, সুগার, ফসফেট গ্রুপ, সুগার এবং নাইট্রোজেন বেস, এই তিনটে নিয়ে গঠিত হয় নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড হলো ডিএনএর গঠনগত এবং কার্যগত একক। এর মধ্যে থেকে এইবারে আমরা দেখব, এর মধ্যে থেকে যদি ফসফেট গ্রুপটাকে বাদ দেই তাহলে এস প্লাস এন অর্থাৎ সুগার এবং নাইট্রোজেন বেস, এই দুটি নিয়ে গঠিত হয় নিউক্লিওসাইট। নিউক্লিওসাইড অর্থাৎ এখান থেকে নিউক্লিওটাইডের থেকে যদি ফসফেট গ্রুপটাকে বাদ দেওয়া হয় তাহলেই হয়ে যাবে নিউক্লিওসাইড। এবারে আমরা আরএনএ দেখব। এরপরে দেখব আরএনএর ক্ষেত্রে সেম ডিএনএতে যেরকম নাইট্রোজেন বেস ছিল, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, সেরকম আরএনএর ক্ষেত্রেও সব কিছু সেম, শুধুমাত্র থাইমিনের জায়গায় ইউরাসিল থাকবে। কি কি থাকে তাহলে একবার দেখে নিই। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এইবারে থাইমিনের জায়গায় থাকবে ইউরাসিল। এটাকে ইউ দিয়ে ডিনোট করব। অ্যাডেনিন এ, গুয়ানিন জি, সাইটোসিন সি এবং ইউরাসিল ইউ। এটি হলো আরএনএর নাইট্রোজেন বেস। এবার আমরা ডিএনএর গঠন যদি দেখি, ডিএনএ মূলত দ্বিতন্ত্রী গঠন, অর্থাৎ ডবল স্ট্যান্ডেড দ্বিতন্ত্রী গঠনের এর গঠনটি বিপরীতমুখী দেখতে পাবো। ডবল স্ট্যান্ডেড, দুটো স্ট্যান্ড বিপরীতমুখী হয়। একটা 3' থেকে 5', অর্থাৎ 3' থেকে স্টার্ট হলে 3' অপোজিটে আসছে এবং 5' থেকে শুরু হলে এপাশে 5' অপোজিটে আসছে, অর্থাৎ বিপরীতমুখী। কারণ এর 5' হওয়ার কারণ হলো 5 নম্বর কার্বনটি বাইরের দিকে থাকে, তাই জন্য এটি 5',
এবং 3 প্রাইম হওয়ার কারণ হলো 3 নম্বর কার্বনটি বাইরের দিকে থাকে, তাই এটি ডবল স্ট্যান্ডার্ড এবং বিপরীতমুখী স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে গুয়ানিন সাইটোসিনের সঙ্গে হাইড্রোজেন বন্ডিংয়ে থাকে এবং অ্যাডেনিন থাইমিনের সঙ্গে হাইড্রোজেন বন্ডিংয়ে থাকে, একে অপরের অপোজিটে। এর সেমভাবে যদি আমরা আরএনএ স্ট্রাকচারটা দেখি, আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড, যেমন ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড, দুটো স্ট্যান্ড থাকে, এবং আরএনএ তার ঠিক অপোজিট সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। আরএনএর ক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ড, এই স্ট্যান্ডটি খুলে যায়, মানে একটা যেমন ডিএনএ দ্বিতন্ত্রী, সেরকম আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডের একটা স্ট্যান্ড খুলে যায়। এক্ষেত্রে যদি আমরা পার্থক্যটা লক্ষ্য করার চেষ্টা করি তাহলে দেখব এখানে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন আছে, তো আরএনএর ক্ষেত্রে আমরা জানি থাইমিনটা থাকে না, ওর পরিবর্তে ইউরাসিল আছে। তো সেই ক্ষেত্রে অ্যাডেনিনের সঙ্গে ইউরাসিলের হাইড্রোজেন বন্ডিং গঠন হয়। এবং গুয়ানিনের সঙ্গে যেরকম সাইটোসিন ছিল সেরকমই থাকে। তো এটা হলো মূল পার্থক্য, থাইমিনের পরিবর্তে ইউরাসিল। এরপরে আমরা দেখব আরএনএ প্রকারভেদ। আরএনএ প্রধানত 3 প্রকারের, সেটি হলো 1 নম্বর এমআরএনএ, 2 নম্বর টিআরএনএ এবং আরআরএনএ। তো এগুলি লেখার সময় প্রত্যেকটা ভালো করে খেয়াল করবে, এমআরএনএর এমটা স্মল হবে, প্রত্যেকটা এমআরএনএর এম স্মল হবে, টিআরএনএর টি স্মল হবে এবং আরআরএনএর আর স্মল হবে, এভাবেই লেখা হয়। তো আরএনএকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, এগুলি হলো এমআরএনএ, আর টিআরএনএ, আরআরএনএ। এমআরএনএ কি? এমআরএনএ হলো মেসেঞ্জার আরএনএ, এমআরএনএকে বলা হয় মেসেঞ্জার আরএনএ, এবং টিআরএনএ হলো ট্রান্সফার আরএনএ, এবং আরআরএনএ হলো রাইবোজোমাল আরএনএ। তো এত সময় আমরা আলোচনা করলাম যে নিউক্লিক অ্যাসিড এবং ডিএনএ আরএনএর গঠন এবং আরএনএর প্রকারভেদ সবকটাই আলোচনা করলাম। তো আজকে ক্লাসে যতদূর পড়া হলো তার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলি তোমরা লিখে রাখো, নোট ডাউন করে রাখো। এই 5টি প্রশ্ন মূলত বড় কোশ্চেন হিসাবে লিখে রাখতে পারো। এগুলি ক্রোমোজোম কি 2 নম্বরের আসতে পারে, জিনও 2 নম্বরে আসতে পারে। এছাড়া চিত্র সহযোগে ক্রোমোজোমের গঠন বর্ণনা করো, এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি চিত্র সহযোগে অবশ্যই লিখতে হবে এবং ছবি আঁকতে হবে, ছবি আঁকাটা প্র্যাকটিস করবে তোমরা এবং তোমাদের টেক্সট বুকটি ভালো করে ফলো করবে। এছাড়াও এখান থেকে শর্ট কোশ্চেনও আসতে পারে, কিছু শর্ট কোশ্চেন, যেমন মানুষের শরীরে কতগুলি ক্রোমোজোম আছে, এছাড়া কতগুলি অটোজোম আছে, এই সমস্ত কোশ্চেনগুলি শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। তো আজকের এই পর্যন্ত থাকলো, ভালো থাকবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।